সোনালি ডাঙার চিল, এই ভিজে মেঘে দুপুরেতে তুমি আর কেঁদো না গো। উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে হাই চিল। হ্যাঁ, এসব ভালো লাগে নাকি? তার চেয়ে আমি কি বলি সেটা শোনো। চুমকি দেখি কালি চুমকিতে আজ বালি একটে তার হারাই আরে লাগা 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 আরে লাগা 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 প্যার লাগা চুমকি দেখি কালি চুমকিতে আজ বালি একটে তার হারাই আইতে দিন বালি প্রেমে লাগে বুকে লাগে আরে লাগা 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 প্যার লাগা আরে লাগা 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 প্যার লাগা কালো কালো চলছে রে পাঁচ বছর এলো এলো লাইট তবু কালো কালো চলছে রে পাঁচ বছর এলো এলো লাইট তবু লাগছে বিউটিফুল সত্যি চলো, এই পার্কে না আমার আর ঘুরতে একদম ভালো লাগছে না। চলো বাড়ি চলো। আরে মদ খেতে হবে, চলো না। তুমি যে মাতাল হয়ে যাবে। হ্যাঁ, আমি তো মাতালি হতে চাই, কারণ ওই ভাস্করটা আমার সুর তাল লয় সব কিছু ভুলিয়ে দিয়েছে। তাই তো আমি মাতালি হতে চাই। ননসেন্স কোথাকার। আবার সেই ভাস্করের নাম। হ্যাঁ, নামটা যে আমার বুকের মধ্যে লেগে আছে গো, তাই তো কি করে ভুলবো বলো। আমার এই বুকের মাঝে সেই নামটা যে দাগ কেটে আছে। কি হলো? কথা বলো। এখানে নয়, বাড়ি চলো। ও ও মাই ডিয়ার সুইট, তাই চলো। তোমার মতো কাউকে পেলে করব না প্রেম, তা কি হয়? তাক দিনা দিন
ভাত খাদ্যার থানথালি অভাব নেমেতে তাই কাদের মেয়ে মুন্নিকে তালিয়ে দিয়েছে। মুন্নি তো পুতলি বেঁধে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। আমি তাকে বলেছিলাম পার্কে আমার সামনে দেখা করতে, কিন্তু কই এখানে আসেনি তো। হয়তো আমার আসতে দেরি হয়ে গেছে বলে হয়তো চলে গেছে। আর আমি কি করে বা তোমায় আসবো? ভর্তার সঙ্গে দোকানটা লোকেরা ভেঙে দিয়েছে। ভর্তা তো কেমন হয়ে গেছে, আর বাড়ি থেকে উদাও হয়ে গেছে। আর বৌদিটা না প্রতিবার তোমার বালি থাকেন না। আর আমার বুড়ো দাদুটা না খিলায় অন্ধ হয়ে গেছে। তাই আমি খাবারের দোকানে তাদের লেতেছি, দিলে আসতে আমার তো দেরি হয়ে গেল। তাই ওই দিকটাই মুন্নিকে তো খুদে আছি। মুন্নিকে তাহলে আমি তাহলে বাঁচবো না। আমি তোকে বিয়ে করবো মুন্নি। Oh, no, 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 no. কিছু ভিক্ষে দিন না বাবু, কিছু ভিক্ষে দিন। ও বাবু মশাই একটু দাঁড়ান, দয়া করে মোদের কিছু ভিক্ষা দিয়ে যান। গরিব মোরা দাও না কিছু দান, গরিব মোরা দাও না কিছু দান। ও বাবু মশাই একটু দাঁড়ান, দয়া করে আমার কিছু ভিক্ষা দিয়ে যান। গরিব মোরা দাও না কিছু দান, গরিব মোরা দাও না কিছু দান। অসহায় নিশ্চয় আমি ঘুরে পথে পথে, অসহায় নিশ্চয় আমি ঘুরি পথে পথে। দাও না বাবু কিছু পয়সা আমাদের হাতে, সেই পয়সা কিনে খাবো, সেই পয়সা কিনে খাবো মোদের কোনো দান। দয়া করে দাও তো কিছু দান, দয়া করে দাও না কিছু দান। ও বাবু মশাই একটু দাঁড়ান, দয়া করে মোদের উপর দাদু একটু জোরে জোরে বলো, দাদু একটু জোরে জোরে বলো। আমাকে কিছু ভিক্ষা দেন বাবু। দিন বাবু। বাবুদিরা
দয়া করে এই অন্ধকে কিছু ভিক্ষা দিন। আমি আজ 3 দিন হলো কিছু খেতে পাইনি, দয়া করে কিছু ভিক্ষা দিয়ে এই অন্ধকে বাঁচান। তুমি এইখানটায় একটু বসো, আমি ওই ভদ্রলোকের কাছ থেকে কিছু ভিক্ষে চেয়ে নিয়েছি। বসো দাদু, তুমি এইখানটায় একটুখানি ভালো করে বসো। আচ্ছা আচ্ছা দাদু, আচ্ছা তুমি যাও। ঠাকুর তোমার কি চোখ নেই? ঠাকুর তোমার কি চোখ নেই? ওই কানা বুড়োটা ভগবানকে বলে চোখ নেই। এই যে বাবু মশাই শুনুন না, আমার দাদা শ্বশুর একেবারে অন্ধ, অসুস্থ হয়ে পড়েছে। আমার স্বামী দেওয়ারে কেউ নেই। আপনি কিছু সাহায্য করে এই মানুষটাকে আপনি বাঁচান না বাবু। কি সাহায্য দাও? আমাকে যদি আপনি একটা চাকরি দেন। চাকরি? হ্যাঁ, এই যে কোনো একটা চাকরি আমি করতে পারবো, যে কোনো একটা চাকরি দিলেই হবে। আমি তোমাকে যে চাকরি দেব তা তুমি অনায়াসেই করতে পারবে। বাবু, ওই চাকরিটা কিসের? কান্নার চাকরি, কান্নার। কান্নার চাকরি? হ্যাঁ, তোমাকে কিচ্ছু করতে হবে না, দিন রাত শুধু কাঁদতে হবে। আমরা তোমার সেই কান্নার ক্যাচেট করে বাজারে ছাড়বো। বড় বড় ফ্যামিলিতে বাবা বলে মা বলে কেউ তো আর কাঁদে না। মৃত্যুর পর অথবা ছাত্রের দিন কান্নার ক্যাচেট বাজবে। এই নাও আমার কার্ড, তুমি এই ঠিকানায় পৌঁছে যাবে, এই ঠিকানায় পৌঁছে যাবে। দাদু শোনো না, আমি না চাকরি পেয়ে গেছি, চাকরি। চাকরি দাদু, কান্না রেকর্ড করার চাকরি। না না না, আমার পক্ষে সাগরের সব প্রস্তাব মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। তাই তো আমি সাগরকে সব জানিয়ে দিয়েছি। তোমাকে আমার ভালো লাগে ঠিকই, কিন্তু কখনো তোমাকে আমি ভালোবাসতে পারবো না, পারবো না, পারবো না। কি পারোনি দিদি? তুমি কি পারোনি ভালোবাসতে? আর আপনি কি পারেন? ভালোবাসে ভুলতে? আমাদের দুজনের তাহলে ভালোবাসারই সমস্যা, তাই না কি বলুন? হ্যাঁ, কিন্তু আপনার তো কোনো বিয়ে হয়নি, তাহলে ভালোবাসতে এত ভয় কেন? না, আমি বিবাহিতা। আচ্ছা দিদি, বিবাহিতা হয়ে আপনি সিঁদুর পরেননি কেন? ও কথা বাদ দিয়ে আপনি কোথায় গিয়েছিলেন আমার তাই বলেন। অসুস্থ শাশুড়ির জন্য আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। ওহ, শাঁখা, সিঁদুর, আলতা, শাড়ি, পুজো। ওহ, সত্যি একটা সমস্যা, ডিসগাস্টিং। একটা কথা বলবো দিদি? বলেন। আচ্ছা বলুন না, বলো। কারণ আমি আপনার ছোট বোনের মতো। বেশ, বলো। আচ্ছা দিদি, বলে তো মেয়েদের জীবনে স্বামী আগে না সিঁদুর আগে? স্বামী আগে। না, সিঁদুর। না, স্বামী আগে। সিঁদুর। স্বামী আগে। সিঁদুর। দিদি উঠে পড়লে কেন? বসো না, বসো বসো। কি করে বসবো? তুমি তো আমার অ্যান্টি। দিদি হয়ে ছোট বোনকে তুমি এন্টি বলছো? আরে বাস, বলি তুমি তো খুব মজার মজার কথা বলতে পারো। তা তোমার নাম কি? আমার নাম সঙ্গীতা। কি বললি? সঙ্গীতা? আশ্চর্য তো। আশ্চর্য দিদি। আরে আমার নামও তো সঙ্গীতা। বাবা বাবা, কি মজা কি মজা, আমাদের দুজনের নামই এক নাম। এবার বলো তো বোন, তোমার বরের নাম কি? মরেছি। শাশুড়ি বলেছে খবরদার স্বামীর নামে একদম মুখে আনবে না, কিন্তু অবশ্য শাস্ত্রে বলছি স্বামীর নাম করে ফেললে দুধে ভাতে খাই, তাই আমি বানান করে বলছি। ভয়াকায় দন্তু সয়কয় আরে বাবা, এখানেও তো একটা আশ্চর্য আশ্চর্য দিদি। আরে বাবা,
স্বামীর নামও তো ভাস্কর। বাহ বাহ বাবা, কি মজা কি মজা। তোমার বরের নাম আর আর আমার বরের নাম, দুজনের নামই এক। দিদি, ও দিদি, দুজনের নাম যখন এক, দুজনের স্বামীর নাম যখন এক, তাহলে তাহলে রসনা দিদি, তখন তোমার চরিত্র এক হবে না কেন বলো তো? আমার এই পুজোর থালিতে আছে মা কালী প্রসাদী সিঁদুর। এই সিঁদুর আমি তোমার সিঁদুরতে পরিয়ে দিই না? না কেন দিদি, তুমি তোমার স্বামীর মঙ্গল চাও না? অন্য কথা বলো। অন্য কথা আমি অন্যদিন বলবো, আজ তাহলে চললাম। বলি এত তারা কিসে? বাড়ি বা বাড়িতে আমার অসুস্থ শাশুড়ি আছে, বাড়ি গিয়ে আমার কত কাজ, এটা ওটা সেটা কত কাজ করতে হবে। তারপর বাড়ি গিয়ে কোজাগরি লক্ষ্মী পুজোর আলপনা আঁকতে হবে যে। অমনি আলপনা দেওয়ার স্বপ্ন তো আমারও ছিল। ছেলেবেলায় মা আমাকে শুনিয়েছিল মেয়েদের ব্রত কথা। আমার স্বামীও তো আমার পথে বসে থাকতো। আমারও তো শাশুড়ি ছিল, দেওর ছিল, শুধু শুধু একটা কালে বৈশাখী ঝড়ে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। ও দিদি, তুমি কাঁদছো দিদি? না না, আমি কাঁদবো কেন? আরে কোন দুঃখে আমি কাঁদবো? আমাদের বাড়িতে কোথাও দুঃখ নেই, শুধু সুখ আর সুখ। কোথাও এতটুকু আমাদের বাড়িতে দুঃখ নেই। এবার যখন তোমার সঙ্গে আমার দেখা হবে, তখন তোমাকে আমাদের বাড়িতে আমি নিয়ে যাব। নিশ্চয়ই। শোনো না দিদি, তোমাকেও কিন্তু আমার গরিব শ্বশুর বাড়িতে যেতে হবে। কি, আমার স্বামীর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব। কি, যাবে তো দিদি? যাব। তাহলে এখন আসি। যাবে কিন্তু দিদি? যাবো। যাবে। সাবধানে যাবে দিদি বলি, সাবধানে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক। ভগবান হাত নেড়ে সঙ্গীতাকে তুমি শুভেচ্ছা জানাচ্ছিলে কেন? অনেক দিন পরে সঙ্গীতা দিদি বলি সুমতি হয়েছে বলে বড় বাবু। অরণ্য, তুমি কি খবর রাখো বড় বাবু? সঙ্গীতা দিদি মরি পারে যে আজ মদ খায়নি। পরে খাইনি, বাড়িতে খাবে। অনেক দিন পরে সঙ্গীতা দিদিমণি সুমতি হয়েছে, তাকে আমি কাঁদতে দেখেছি। না, সঙ্গীতাকে কাঁদতে দেওয়া হবে না। এই মুখার্জি ম্যানশনে কাঁদবার জন্যে অনেক সুন্দরী সুন্দরী মেয়েদের চাকরি দেওয়া হয়েছে। তাই সঙ্গীতাকে শুধু চিরকুমারী সেজে মদ খেয়ে নাচতে হবে আর গাইতে হবে। তাহলে শোনো বড় বাবু, আমি বেঁচে থাকতে দিদিমণিকে আর মদ খেতে দেব না, আর নাচতেও দেব না। কি বলতে চাও তুমি? আজ আমি জানতে চাই বড় বাবু, কেন কেন দিদিমণির জীবনটাকে নষ্ট করে দিলে? কেন বিবাহিত হবার শর্তে তুমি তোমার বোনকে সিঁদুর পড়তে দিলে না? শাঁখা সিঁদুর লোহা পরে কেন দিদিমণিকে হতে দিলে না স্বামীর ভালোবাসার গৃহবধূ? কেন দিলাম না শুনতে চাস? তাহলে শোন, মৌ চোখের মধু গেলে নিলে সেই চাকে আরে থাকে কি? ইচ্ছু থাকে না বাবু, ওই মেয়েরা বধূ হয়ে গেলে
সকাল সিঁদুর পরে স্বামীর ঘর করলে কোনো কাম থাকে না কোন সাহুব নেই জীবনে। লেখক হিসাবে ভাস্করের কোনো তুলনা ছিল না, তাই সঙ্গীতাকে বিয়ের আগে আমি শিখিয়ে দিয়েছিলাম তুই কোনদিন শাখার সিঁদুর লোহার শাড়ি পরে ওই ভাস্করের বউ হতে চাইবি না, তাই সুন্দর জীবনে মৌ হয়ে থাকবি। বড়বাবু ঠিক নিজের আখের গোছাতে গিয়ে দিদিমণির জীবনটা একেবারে শেষ করে দিলে বড়বাবু। কাজটা তুমি ভালো করনি বড়বাবু, ভালো করনি। এই পৃথিবীতে কোনো দাদা নিজের সুখের জন্যে মায়ের পেটের বোনের এত বড় সর্বনাশ করতে পারে বলে আমার জানা ছিল না বড়বাবু, জানা ছিল না। আর সেটা যদি তুমি সত্যি করে থাকো তাহলে আমি জানবো তুমি দিদিমণির নিজের দাদা নও। কি বললি? তোমার মতো দাদাকে দেখে এই পৃথিবীর সব বোনেরা আতঙ্কে চমকে উঠবে। পৃথিবীর কোনো দাদাকে দাদা বলে আর সম্পাদন করবে না। ভাইয়ের কপালে ফোঁটা না দিয়ে কি বলবে জানো? বলবে জমের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে মারলাম চ্যাটা। ওই হরমজাদা চাকরটাকে আমি কলম টিপে শেষ করে দেব। আমার এই জীবনের চরম প্রতিদ্বন্দ্বী ওই ভাস্করের হাতটা, হ্যাঁ মনে পড়েছে। আমি তো অনেকদিন আগে এই ড্যাম্পিকে বলেছিলাম ওই ভাস্করের হাতটা কেটে আনতে, কিন্তু অসুস্থ ড্যাম্পি বলিয়ে সব ডাম্পি আসিয়া গেছে, এখন কামটা বলেন। হাতটা কই? হাতটা কোন হাতটা সব? ওই ভাস্কর ব্যানার্জির হাতটা কোথায়? ও লেখক বাবুর হাতটা এখনো কাটা হয়নি সাহেব, ওটি এখনো গোটা আছে। ওই এত সাহস তোর? ওই কেন আমার হুকুম পালন করিসনি? এই ডম্পিডেন কোনোদিন আপনার হুকুম পালন করবে না সাহেব। আমি কি ভুল শুনলাম? নেই সাহেব, আপনি ঠিকই শুনিয়েছেন। আজ থেকে আমি আপনার লক্ষ্মীটা ছড়িয়ে দিলাম। বাবু সাহেব, এই সব মাফিক লাঠি আপনি যদি আমাকে আরো আগে মারতেন বাবু সাহেব, তাহলে আমার বহুত উপকার হতো বাবু সাহেব। ওকে আমি भी আপনাকে গুলি মারতে পারি সাহেব, আমি भी পারে আপনার জাহান্নামে जिंदगीটা खत्म করিয়ে দিতে, लेकिन वो কামটা আমি করবে না বাবু সাহেব। আপনি শয়তান বলে, আপনি নেমক হারাম বলে, তাই আপনার সাথে আমি নেমক হারামি করতে পারবো না। কারণ ইতনা রোজ আমি আপনার নমক খাইয়েছি তো, তাই এই রিভলভার আমি এই স্বপন বাবুর হাতে তুলে দিয়ে আমি রিক্সা চালাবার কাম করতে চললাম। বাবুজি পাশেও বাবুজি আপনার উপরওয়ালা, और हमें सिर्फ रिक्शा वाला चलते चलते
मेरे गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना चलते चलते मेरे गीत याद रखना कभी अलविदा ना कहना कभी এমপি যে কাজ করতো তুমি সে কাজ করতে পারবে সবাই পারবো মানুষ কোন করতে পারবে পারবো কোন এক সুন্দরী বউ যে বউটাকে আমি চাই অথচ সে আমার কাছে ধরা দিতে চাইছে না তুমি তুমি কি তাকে বশ করে দিতে পারবে আরে না পারার কি আছে স্যার আর আমি তো শিক্ষিত চাকর তার ওইসব কাজ আমার কাছে জল ভাত একটা হাত কেটে এনে দিতে পারবে কারণ আমার জীবনে এখন অনেক বাবা আদমি কাবা তুমি পাশের ঘরে যাও ঠিক সময় তোমার সঙ্গে হবে আমার মাদাকার আপনি আমাকে দিয়ে যে কোনো কাজ করে নিতে পারেন আমি কোনো কাজকে কিন্তু ভয় পাই না কারণ শিক্ষা আমার ভাগ্যের উপরে পড়েছে বজ্রপাত তাই আজ আমার প্রতিজ্ঞা আজ থেকে আমি শিক্ষার উপর সত্যের উপর আর আলোর উপর ফেলবো শুধু আঘাত আঘাত আর আঘাত সাগর বলেন স্যার। প্রশান্ত মহাসাগরে ঢেউ থাকে না তোমাকে আজ থেকে হতে হবে আটলান্টিক মহাসাগর তোমাকে অন্য পথে চলতে হবে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বলেন তো আমি আজ থেকে হয়ে যেতে পারি প্রশান্ত মহাসাগরের বারমুন্ডা ট্যাঙ্গেল। সঙ্গীতা কাল তোমার সঙ্গে বাড়ি গিয়ে মদ খাইনি না স্যার, কাল গেছে তার ভালোবাসার রবিবার। একেবারে দেখনি তুমি একেবারে না স্যার, হঠাৎ তার ওসব ব্যাপারে অরুচি হয়েছে। তুমি তুমি শুনেছ আজ সঙ্গীতা কেঁদেছে? হ্যাঁ, মনে হয় কাল থেকে তার জীবন বিনা সুর অন্য সুরে বেঁধেছে। আগের সুর তাকে বাঁধতে দেওয়া হবে না, বাঁধতে দেওয়া হবে না। আগের সুরের সেই স্বর্গ আমার সামনে আজ তুমি তাকে মদ খাবে। থাক না স্যার, শুনেছি কাল পার্কে সঙ্গীতা নামে কোনো এক মহিলার সঙ্গে তার দেখা হয়েছে। রাতে কি হয়েছে? মেইলি জীবনের মৌতাতে মিলে গেছে। তাই সঙ্গীতা সে আমার সঙ্গে একটি কথাও বলেনি। বলবে, কথা বলবে, তুমি জোর করে তাকে কাছে টেনে নেবে, কারণ ভাস্কর এগনেস্টে ডিভোর্স শুট করেই আমি তোমার সঙ্গে সঙ্গীতার বিয়ে দেবো। তাহলে কাজ করে বিচার প্রকাশ হোক। সাগর বাবুর সঙ্গে সঙ্গীতার বিয়ে দেওয়ার আগে তুমি নিজে একটা বিয়ে করে ফেলো। এটা করতেই হবে জানোয়ার। আমি আর একটা বিয়ে না করলে কান্নার চাকরি দেওয়ার ছল করে কাল রাত্রে একটা মেয়েকে তোমার ঘরের পাশের ঘরে আটকে রেখে দিয়েছো কেন? সেটা সাহিত্যিক প্রয়োজনে। বি কেয়ারফুল সাগর রায়, তোমার অনেক অপরাধ আমরা মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর করব না। দেখি আমি যে আপনার দিদির নতুন হবু বর। একটা চড় মেরে তোমার গালটা আমি ঠান্ডা করে দেবো জানো? আজ
আজকে যে ভাইফোঁটার দিন, প্রত্যেকটা নারী জীবনে আজ যে সর্বশ্রেষ্ঠ দিন। আজ আজ আমি 3 ভাইয়ের কপালে আজ যে আমি ফোঁটা দেব ভাই। তাই তো বলছি আজকের এই শুভ দিনে ওই জানোয়ারটাকে বাড়ি থেকে বার করে দাও, নইলে নইলে কি করবি তুই? তুমি যেমন অনেক দিন আগে ভাস্কর বাবুর গালে চোর মেরেছিলে, আজ আমিও ঠিক তেমনি ওই সাগর রায়কে গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। পারবে না মেস্তা, পারবে না। সুমিত, কারণ মহিষাসুরের পাশে এসে দাঁড়িয়েছি দানব সেনাপতি। সুমিত, সাগর, বলেন স্যার। এই সঙ্গীতাকে তুমি মদ খাইয়ে দাও। না, না সাগর, না না। না, 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 না। আজ এই মুখার্জি ম্যানশনে ভাইফোঁটা উৎসবের কি ঘটা নিশীথ, তুই দূর থেকে নিয়ে যা তোর দিদির হাতে চুয়া চন্দনের বদলে বিলেতি মদের ফোঁটা। আজকে ভাইফোঁটা, এই দিনটার জন্যে সব বোনেরা ভাইদের পথে বসে থাকে, কিন্তু আমার তো কোনো বোন নেই। তাই ভাইফোঁটা নিয়ে আগে কি আনন্দ, কি অনুভূতি আমি কোনোদিন বুঝতে পারিনি। আর এই দিনটার জন্য আমার খুব মন খারাপ করতো। তাই সারাদিন আমি খেলার মাঠে প্র্যাকটিস করতাম। কাল হঠাৎ মা আমাকে বললো, ওমর কালকে তুই খেলতে যাবি না। আমি মাকে বললাম, কেন মা, আমি বাড়িতে থেকে কি করবো? মা তখন আমাকে বললো, তোর বৌদি তোকে ভাইফোঁটা দেবে। আর বড় বৌদি আমাকে ভাইফোঁটা দেবে। সেই আনন্দে আমি সারা রাত ঘুমাতে পারিনি। সকালে উঠেছি, স্নান করেছি, ধুতি পাঞ্জাবি পরেছি। এক্ষুনি বৌদি এসে হয়তো আমাকে বলবে, আচ্ছা বৌদি, আচ্ছা বসলাম। আহা, ওদিকে মুখ নয়, এইদিকে মুখ করে বসো। ও আচ্ছা আচ্ছা, তাই ভালো বৌদি, জীবনে প্রথম তো, আর ভাইফোঁটা নিয়ে অভ্যাস নেই। তাই না বৌদি, এবার তোমার যা খুশি তুমি তাই করো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনে, তবু আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনে, তবু আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আজ কি আনন্দের দিন বাবা, আজ কি আনন্দের দিন। আরে হয়েছে হয়েছে, এবার খেতে শুরু কর, মাছি বসছে যে রে। ভাইফোঁটার জন্য আনা নতুন জামা প্যান্টের পিস ওকে দিয়ে দিই। হ্যাঁ, জামা প্যান্টের সিট একদম ভুল হয়ে গেছে মা, একদম ভুল হয়ে গেছে। আমি আমি আজ বিকেলে গিয়ে এনে দেবো মা। কি হলো, কি হলো মা?
আপনি কথায় কথায় বলতেন না আপনার ছেলের ভুল হয় না কি মা? ভুল হলে তো মায়ের কাছে ছেলে যেমন কোনোদিন বড় হয় না, তেমনি ছেলের ভুল মায়ের চোখে কখনোই ধরা পড়ে না মা। ধরা পড়ে না। হ্যাঁ, এ কথা তুমি যখন বুঝতে পারবে, তুমি যখন ছেলে মা হবে মা, সেদিন তুমি বুঝতে পারবে। কি সব আজে বাজে কথা বলছো তুমি মা? তা বলবে না কেন দাদা? মায়ের মনে কি কম দুঃখ? মা তো প্রায় সব মেয়েকে বলে। কি বলে রে? কি বলে? মায়ের বয়সে সব মেয়েরা নাতি নাতনি ঠাকুমা হয়ে গেছে, শুধু আমি এখনো নাতি নাতনির মুখ দেখলাম না। কি গো মা, তোমার ওই কথাটা বলে দিয়ে আমি ভালো করিনি। মা 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 না মা গো, ও মা মা আমি একটু কাজে যাচ্ছি। হ্যাঁ, মা তোর তো এখন অনেক কাজ। আর বৌমা সেও তো নিজের কাজ নিয়ে থাকে। তুই লেখা নিয়ে মত্ত, আর ও সংসার নিয়ে কাজে ব্যস্ত আছে। কিন্তু এই বয়সে আমার কি কাজ বল দেখি? কোথায় একটা নাতি কিংবা যদি নাতনি হতো, তাকে নিয়ে অন্তত আমি ভুলে থাকতে পারতাম। সঙ্গীতা, ও সঙ্গীতা শুনছো? তুমি মাকে একটু সান্ত্বনা দাও না। আমি কি সান্ত্বনা দেবো বলো তো? কি মহা বিপদে তুমি আমাকে ফেললে বলো তো। মা মা ওই মানে মা গো মা, আমি বলছিলাম কি, আমি লিখতে যাচ্ছি। আর হ্যাঁ মা, তুমি ওই নাতি নাতনির কথা বলছিলে না মা? তাহলে রহমান ডাক্তার কি বলে গেছে তোমার বৌমার কাছ থেকে জেনে নিও। বৌমা বলো তোমার বাচ্চা কাচ্চার ব্যাপারে রহমান ডাক্তার কি বলে গেছে বলো। মানে রহমান ডাক্তার বলেছি। কি হলো? কথাটা শুরু করে শেষ করলে না কেন? না মানে এই তোমাদের দুজনের কথার অনেক কথার আমি মানে বুঝতে পারি না। হ্যাঁ, কিছুদিন আগে পর্যন্ত আমি প্রত্যেক রাতে শুনেছি তোমাদের স্বামী স্ত্রীর ঝগড়া। দিনের বেলায় তোমাদের ঝগড়ার চিহ্ন থাকে না। হ্যাঁ, যেমন হাসি তেমনি খুশি, সহজ সরল কথাবার্তা। কিন্তু বলি, রাতের বেলায় তোমাদের কি কারণে ঝগড়া হয়? আগে ওই লেখা নিয়ে। তা লেখে তো ভাস্কর, তোমার ঝগড়া করার কারণ ওই লেখা নিয়ে নানান তর্ক বিতর্ক। আমি বেশ বুঝতে পারছি, ওই জন্যই তোমার কোলে কোনো ছেলে পুলে আসছে না মা। আমি যাই মা। হ্যাঁ, তা তো যাবি, শাশুড়ির কাছ থেকে তো পালাবি। বলি শোনো বৌমা, ভাস্কর নয় যখন লেখায় পাগল থাকে, তা পারো না তুমি তার থেকে কলমটা কেড়ে নিয়ে তাকে অন্য কথা বলতে? কিন্তু মা, জানি না বাছা, তোমাদের আজকালকার মেয়েদের যত সব হ্যাঁ, বলি যে বয়সে যা তার না করে সংসার করার মানেটা কি বলো তো? যত সব বলো ডাক্তার কি বলেছে? বাচ্চা কাচ্চা হবে না হবে না বলো। হবে। কখন হবে? আমি মরে গেলে? মা গো, তুমি অমন কথা বলছো কেন মা? রাহুল ডাক্তার বলেছি একটু দেরি হবে মা। তবুও ভালো, দেরিতে হবে। আজকাল বৌঝিদের রকম সকম সব বোঝা ভাই। ও মা গো, মা আপনি খুব রেগে গেছেন তাই না? রাগের আর কি দোষটি বলো বাছা? তোমার বাচ্চা কাচ্চার কথা নয় বাদই দিলাম, কিন্তু তোমার ভাইরা তিনটে ভাই থাকতে একটা ভাইও তোমার ভাই ফুটানি দিল না কেন? বড় লোকের ব্যাপার স্যাপার তো কি জানি। আচ্ছা, ভাই দ্বিতীয় দিনে বোনের কথা তাদের কি একবারও মনে পড়লো না? আচ্ছা বৌমা, তুমি কেমন মেয়ে বৌমা? তোমার কি ভাইদের মুখ একবারও মনে পড়ে না মা? একবারও মনে পড়ে না ভাইদের মুখ তোমার? পড়ে। আমার সেই ছোট্ট ভাইদের কথা আমার খুব মনে পড়ে মা। ওই ভাইকে নিয়েই তো আমার জীবন চরম দুর্ঘটনা। ওই ভাইকে নিয়েই তো নানান সমস্যা। ওই ভাইকে স্কুলে দিতে যাওয়ার সময় একদল দুষ্কৃতী আমার দেহটার পর ঝাঁপিয়ে পড়ে একটা পোড়া বাড়িতে তুলে নিয়ে গিয়ে একটার পর একটা ধর্ষণ করলো। এক বছরেই আমার ভাই হলো, সঙ্গী হলো, আমার প্রথম জীবনের ভালোবাসা হারিয়ে গেল। তাই তো সব বছরের মতন এই বছর আমার মনে হয় আমি
ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। ভাই ওরে নিশি, তাহলে সত্যি তুই তোর দিদির হাতে ফোঁটা দিলি ভাই? ওরে ওরে নিশিত, তুই দাঁড়া ভাই দাঁড়া। এতদিন পর যে আমি কি জিনিস পেয়েছি তা আমার বাড়ির সকলকে ডেকে দেখাই। মা, মা গো, তোমরা সবাই পুলিশকে ডেকে যাও, আমার ভাই এসেছে ভাই। এতদিন পর ভাই বোনকে দেখে আজ যে আমার কি আনন্দ হচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। নিশিত, প্রণাম করো আমার শাশুড়ি মা। দিদি, উনি যখন তোমার মা তখন আমারও মা। এসো বাবা এসো, দীর্ঘজীবী হও। কি হলো, অমন করে মুখ করে তাকিয়ে আছো কেন? আপনার মধ্যেই তো আমি দেখতে পাচ্ছি আমার মায়ের ছবি। নিশিত, আমি যদি আর কোনোদিন আপনাকে ছেড়ে না যাই, নিশিত, তুই বিশ্বাস কর দিদি, আমার মাও ঠিক এমনি করে লাল পাড় গরদের শাড়ি পরতেন, পূজা পার্বণে পরতেন লাল পাড় গরদের শাড়ি। মাকে যতই দেখতাম ততই যেন আমার আশা মিটত না। বৌমা, তোমরা তো এক মায়ের পেটের ভাই বোন, তাহলে তোমার ভাই কেন বললো? তুই বিশ্বাস করো দিদি, আসল ব্যাপারটা কি বলো তো? আসল ব্যাপারটা তুমি এখনো বুঝতে পারলে না মা? আমি তো তোমাকে আগেই বলেছি, আমার শ্বশুর বাড়ির সবাই একটু আধটু পাগল। হ্যাঁ, সঙ্গীতা এখানে এসে সুস্থ হয়ে গেলে কি হবে? ওর ভাই তো এখনো সুস্থ হয়। হ্যাঁ ঠিক বলেছিস ভাস্কর, ঠিক বলেছিস। ওরা যদি সুস্থ হতো তাহলে তিন ভাইয়ের মধ্যেও বোনকে কেউ একবারও দেখতে আসে না। হ্যাঁ বৌমা, আমি ঘরের ভেতরে যাচ্ছি, তুমি তোমার ভাইকে নিয়ে ঘরের ভেতরে এসো, আমি জল খাবারের ব্যবস্থা করি, কেমন? এসো। ও, আর একটু হলে আমরা ধরা পড়ে গিয়েছিলাম আর কি। ভাগ্যিস জামাইবাবু এসে ম্যানেজ করে দিলেন। কিন্তু এই জলজ্যান্ত মিথ্যে কথাটাকে আর কতদিন ম্যানেজ করে চলা যাবে নিশিত? হয়তো সারা জীবন। কারণ আমার দিদিকে আপনার কাছে আর কোনোদিনই আসতে দেবে না আমার দাদা। নিশিত, আপনি জানেন আমার দাদা সাগর রায়কে দিয়ে জোর করে আমার দিদিকে মদ খাইয়েছে। আমার দিদি মদের বোতলে আঙুল ডুবিয়ে ভাই ফোঁটার বদলে আমাকে মদের ফোঁটা দিতে এসেছিল। কেন কেন তুমি আমাকে আবার সেসব কথা শোনাচ্ছ? যে আমার জীবন থেকে হারিয়ে গেছে তাকে কেন তুমি তাকে আবার ফিরিয়ে আনতে চাইছো? যাও যাও নিশিত, যাও। তুমি 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 খেয়ে দিয়ে বিশ্রাম করো গে, যাও। আমি না হয় বিশ্রাম করব জামাই বাবু, কিন্তু আপনি যে কতদিন মানসিক বিশ্রাম থেকে বঞ্চিত সেটা কি আপনার মনে আছে? এটা কি আপনার তোমার মুখে কথা নেই কেন? একটা কথা জিজ্ঞাসা করবো? কি কথা? এখনো তুমি তোমার বউকে ভুলতে পারোনি তাই না? ভুলে গেছি, আমি ভুলে গেছি। তার কোনো স্মৃতি আমার এই বুকে মধ্যে আজ আর নেই। তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ, সত্যি করে বলছি। যদি বিশ্বাস না হয়, এই আমি তোমাকে ছুঁয়ে বলছি। ভালোবাসার প্রথম ছোঁয়া। আমি কি করলাম? আমি তো ভুল করলাম। এটা তো সত্যি নয়, এটা ভুল। আমি তো ভুল করে তোমাকে ছুঁয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও সঙ্গীতা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাই দ্বিতীয়ার শুভ দিন একটু একটু করে শেষ হয়ে গেল। রাত নেমেছি পৃথিবীর বুকে। খাটের উপর শুয়ে আছি যন্ত্রণা কাতর মানুষটা। ওকে আমি জাগাবো না, ও ঘুমাক, বিশ্রাম নেই। আমি ওর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে এই বাইরে একটু শুয়ে পড়ি। সমস্ত রাত
চাঁদের আলোয় জানালা দিয়ে দেখা যাচ্ছে পোয়াতি ডাব গাছটা অনেকগুলো সন্তান বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। একটা রাতচোরা পাখি যেন উড়ে চলে গেল, কিন্তু কিন্তু আমার ঘুম আসছে না কেন? একটা প্রচণ্ড উত্তাপ যেন আমাকে, না না, আমি তো ভুল করে ওকে ছুঁয়ে ফেলেছি, ইচ্ছে করে তো নয়। এই যা কোনোদিন হয় না আজ তো হচ্ছে কেন? কেন কেন আমার শরীরে শিরাই শিরাই একটা আগুনের স্রোত বয়ে যাচ্ছি? কেন বইবে না? আমি তো একটা নারী, কতদিন পর আমার শরীরে রেগেছি পুরুষের ছোঁয়া। কি যে করি আমি? এই যে শুনছো, কি গো তুমি কি ঘুমিয়ে পড়লে? এই কি গো শুনছো? কি হচ্ছেটা কি? তুমি ঘুমিয়ে পড়ো। দূরে একটা বাঁশি বাজছি, তুমি শুনতে পাচ্ছ? ওটা বাঁশি নয়, ওটা একটা চরিত্রের ফাঁসি। আচ্ছা বলো তো আমি এত ঘামছি কেন? খুব বেশি ঘাম হলে ফ্যানের সুইচটাকে বাড়িয়ে দাও। আমার হাতটা ধরে দেখো কেমন তিত্তির করে কাঁপছি। চাঁদের আলোয় গিয়ে বসো, তাহলে আর কাঁপবে না। বলছিলাম কি, আমাকে একটু আদর করবে? বলো না গো, একটু আদর করবে আমাকে? কি ভেবেছো কি বলো তো? সেই তখন থেকে একটার পর একটা জানো, পাশের বাড়ির টালির চালি একটা লাউ ধরেছে। তাতে আমি কি করব? লাউ গাছের গোড়াটাকে আমি কেটে দেবো? তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর। তাই তো খাঁচাই বন্ধু পাখিটা কেমন করে ছটফট ছটফট করছে, তুমি দেখতে পাচ্ছ না? ঘরের মধ্যে থেকে গোলাপ পোকাকে সুন্দর আলো দিচ্ছে, তাও তুমি দেখতে পাচ্ছ না। আর পারা যায় না। আজ দুপুর বেলায় মা যে কথাগুলো বলেছে, আমি মায়ের কথায় কি উত্তর দিব বলো তো? মা যখন জিজ্ঞাসা করবে গঙ্গা তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন, তখন আমি মায়ের কথা কি উত্তর দেবো বলো? বলো তুমি, আমি কি উত্তর দেবো বলো? উত্তর তুমি দেবে না, কিংবা এ নিয়ে বিনিয়ে তুমি মিথ্যে কথা বলবে। আমি অথবা তুমি বলবে রহমান ডাক্তার বলে গেছে তুমি বন্ধা। আবার তোরা রাত দুপুরে দুই মানুষের ঝগড়া শুরু করেছিস। ডাক্তার কাকে বন্ধা বলে গেছে? ইনিয়ে বিনিয়ে আর কত তোরা আমাকে মিথ্যে কথা বলবি? মা গো মা, তুমি যা শুনেছো সেটা তো ওর আমার ব্যাপার নয়, সবটাই আমার লেখার ব্যাপার। তাহলে শোন ভাস্কর, যে উপন্যাসের তর্ক বিতর্ক মায়ের ঘুম ভাঙিয়ে দেয়, ঘরে ঢোকার জোনাক পোকার আলো চোখে পড়ে না, টালির গাছের লাউ গাছের গোড়া কাঠের কথা লেখা থাকে, তোর সেই উপন্যাস এবার শ্রেষ্ঠ পুরস্কার পাবে পাবে পাবে। আমার জামাইবাবুর নতুন লেখা উপন্যাস একাডেমি পুরস্কার পেয়েছে। খবরটা শোনার পর থেকে আনন্দে আমার বুকটা ভরে গেছে। মনে হচ্ছে এই খবরটা চিৎকার করে সকলকে জানিয়ে দিয়ে আসি। চল মেস্তা, দুজনেই একসঙ্গে যায়। কে? ও রাবণের ভাই বিভীষণ, দুর্যোধনের ভাই দুঃশাসন। আমি কি জন্য আমার কাছে এসেছিস? সেদিন দাদার কথা শুনে আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে তোর কি কোনো আশা মেটেনি? মেস্তা না, তুই খবরদার আমাকে মেজদা বলে ডাকবি না। বর্দার মতো তুইও আমাকে বল জানোয়ার। তুই আমাকে ক্ষমা কর মেস্তা, সুমিত, তুই বিশ্বাস কর, সেদিনের পর থেকে আমি ভালো করে ঘুমাইনি। সুমিত, এখন শুধু মনে হচ্ছে তোর কাছে ক্ষমা না পেলে হয়তো আমি পাগল হয়ে যাব। তুই? হ্যাঁ আমি বোবা হয়ে গিয়েছিলাম।
আমি বোবা হয়ে গেছিলাম মেজদা। আজকের কাগজে দুটো শুধু আজকের কাগজে শুধু আজকের কাগজে জামাইবাবুর ছবিতে জামাইবাবুর ছবিতে আর তার পুরস্কার পাওয়ার তার পুরস্কার পাওয়া খবরটা পড়ে খবরটা পড়ে বিছানা থেকে উঠে এসেছি। আমি বিছানা থেকে উঠে এসেছি। মেজদা, তুই চোখের জল মুছে তুই বল, চোখের জল মুছে বল, তুই কি আমাকে কোনোদিন তুই কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবি না মেজদা? না, আমি বলবো না। কিন্তু অশ্লীল সাহিত্যের লেখক তো অশ্লীল ছাইগের লেখক সাগর রায় রাতের সাগর রায় রাতের অন্ধকারে তোর সঙ্গে দেখা করতে তোর সঙ্গে দেখা করতে আসে কেন রে মেজদা? তাও কি বলবি না? সেটাও কি বলবি না? না না, সর্বনাশ। সর্বনাশ। সাগর রায়ের আসা যাওয়ার ব্যাপারটা, ওর সঙ্গে আমার সম্পর্কের ব্যাপারটা, তাহলে তাহলে সুমিত কি জেনে হলো? ফেলেছে। চুপ করে আছিস চুপ করে আছিস কেন? উত্তর দে। উত্তর দে। কেন সে গোপনে তোর সঙ্গে দেখা করে? কেন সে তোর গোপনে সে তোর সঙ্গে দেখা করে? সে কথা এখনো বলা সে কথা এখনো বলবি সে না? কথা বলার এখন সময় হয়নি সুমিত। মেজদা, মেজদা, আমি জানি আমি জানি তুই আমাকে গোপন তুই আমাকে গোপন করলো, আসলে গোপন আসলে গোপন রাখতে পারবি না। সেই মেয়েটাই হচ্ছে সেই মেয়েটাই হচ্ছে সুমিত, খেলা আছে তার, সে শত্রু সুমিত, তুরুপে তার। সুমিত, সুমিত। শিক্ষা তাহলে সুমিতকে শিক্ষা তাহলে সুমিতকে একটু একটু করে আবার একটু একটু করে ফিরিয়ে আনছে। দিদিও অনেকটা ভালো হয়ে গেছে। আজ আমার আনন্দে বুকটা ভরে গেছে। যাই, এই খবরটা আমি জামাইবাবুকে জানিয়ে আসি। কেউ দেখে ফেলেনি তো দিদি ভাই? কেউ দেখে ফেলেনি তো? না পরন্দা না, আমি সবার চোখে ফাঁকি দিয়ে আমার বান্ধবীকে আমি এখানে নিয়ে এসেছি বেশ পরন্দা। করেছো, বেশ করেছো, বেশ করেছো দিদি ভাই। হ্যাঁ, আমার দিদি ভাইয়ের মুখে না তোমার অনেক কথা শুনেছি দিদি ভাই। আমিও আপনার কথা অনেক শুনেছি। তোমাদের দুই বান্ধবীর নামই তো এক। হ্যাঁ, দুজনের স্বামীও তো এক না? হ্যাঁ পরন্দা, তাই তো আগের দিনের মতো একই জায়গায় আমার বান্ধবীর সঙ্গে আমার দেখা হয়ে গেল। তাই তো বান্ধবীকে আমি আমাদের বাড়িতে নিয়ে এলাম। বেশ করেছো, বেশ করেছো দিদি ভাই, বেশ করেছো। তো প্যাকেটে কি আছে দিদি ভাই? জামা কাপড় আছে, ধুতি, পাঞ্জাবি আর ঠাকুরপুর জামা প্যান্টের সেট। আমার ঠাকুরপুর জন্মদিন তো, তাই। আচ্ছা পরন্দা, আপনার দিদি ভাই শ্বশুরবাড়ি যায় না কেন? যাবে যাবে, খুব তাড়াতাড়ি আমার দিদি ভাই শ্বশুর বাড়ি যাবে। কারণ আমার জামাই বাবু যে একটা মস্ত বড় পুরস্কার পেয়েছে। কি আশ্চর্য! কি হলো? কি হলো? আরে আমার স্বামীও তো একটা পুরস্কার পেয়েছে। এবার আমাদেরও বড় বাবু মস্ত বড় একটা পুরস্কার পাবে দিদি ভাই। কি পাবে? এই সারা পশ্চিমবঙ্গ লোকের কাছ থেকে ঢিলার আর তিরস্কার। সঙ্গীতা দি, তোমার দাদা কি করে গো? আমার দাদার কথা থাক, তোমার বরের কথা বলো। তোমার স্বামী তোমাকে কতটা ভালোবাসি? যতখানি ভালোবাসা উচিত ঠিক ততটাই ভালোবাসি। তুমি তোমার স্বামীর সঙ্গে বেড়াতে যাও? যাই, কখনো সখনো। তোমার স্বামী কি ভালোবাসি? ভাবতে। আমার স্বামীও তো লেখা নিয়ে প্রচুর ভাবতো, তারপর আমাকে গান গাইতে বলতো, তারপর লেখাতে কোনো ভুল হলে আমাকে নানান ধরনের কোশ্চেন করতো। আমার বর আমার শাশুড়িকে ভালোবাসতো, দেওরকে ভালোবাসতো, আর তাই তো তার মাকে দেখতে যাওয়া নিয়ে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। সঙ্গীতাদি তার স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে আছে কি করে? আরে জামাইবাবু তো ওর নিজের বিয়ে করা স্বামী। আমার স্বামীর মতো তো আর সিঁদুর পরিয়ে দেওয়ার স্বামী নয়। নয় ছয় করে আমার দাদা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। এখন কান্না ছাড়া আমার আর কিচ্ছু বাকি নেই। কিন্তু আমার এই দুঃখের কথা আমি কাউকে বলতে পারি না, কাউকে না।
আমি কাকে বলি আমি খুঁজেই পাই না। আমার অতীতের কথা আমি সব ভুলে গেছি। আমি আর অতীতে ফিরে যেতে চাই না। কিন্তু আমি যে অতীত জীবনে ফিরে যেতে চাই। আমার বর্তমান কত মধুর। আমার বর্তমান শুধু তেতো তেতো তেতো। কিন্তু ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ কেন মিথ্যে ভবিষ্যতের কথা ভাবছি? আমি জানি উনি আমাকে মনে মনে স্ত্রী বলে মেনে নিয়েছেন, শুধু মুখেই বলতে পারছেন না। আমার স্বামী আমাকে মন থেকে মুছে ফেলেছে, তার মনের মধ্যে আমার এতটুকু জায়গা নেই। আমি সিঁদুর না মেনে স্বামী তো মানতে চেয়েছিলাম। আমার এই শীতের সিঁদুর হাতের শাখা আমার স্বামীকে আমার কাছে এনে দেবে। কি হলো দিদি, কি ভাবছো? আমি আমার স্বামীর কথা ভাবছি। আমিও তো আমার স্বামীর কথা ভাবছিলাম। আচ্ছা, তোমার স্বামীর সঙ্গে তোমার প্রেম খুব গভীর, তাই না দিদি? প্রথম তেমন একটা ছিল না, এখন একেবারে চোখে হারাই। আচ্ছা সঙ্গীতা দি, আমি যদি দু একদিনের মধ্যেই তোমাদের বাড়িতে যাই। সে তো যেতেই হবে। আমিও যদি তোমাদের বাড়িতে যাই। যাবে তো যাবে, সে তো যেতেই হবে দিদি। এই দেখো না, আমি তোমাকে নিমন্ত্রণ করার জন্য আমি আমার কার্ড নিয়ে এসেছি। এ নাও, এটা নিয়ে তুমি আমার বাড়িতে যেও কিন্তু। গুড লাক। তোমার দেওরের জন্মদিনের বাহানায় আমি তোমাদের বাড়ি যেতে পারবো বোন, আর তোমার বরকেও দেখা হয়ে যাবে। তাহলে আর চলি, ঠিক আছে? এসো এসো ভাই, এসো। ভালোভাবে সম্ভব হলে তুমি তোমার স্বামীকে নিয়ে আমাদের বাড়িতে যেও, মনে থাকে যেন। এখন তাহলে আসি। বর শব্দটা মেয়েদের জীবনে কতটা সুমধুর, কিন্তু আমার দাদা সেই বর শব্দটাকে বড় বানিয়ে দিয়েছে। না, আমি আর দাদার কোনো কথাই শুনবো না। খুব শীঘ্রই আমি আমার স্বামীর কাছে ফিরে যাব। তার আগে সেই রাজকেল ভাস্করকে আমি গুলি করে মারবো। কেন গুলি করে মারবে? আজ তার কাছে তুমি হেরে গেছো বলে? না, আমি হেরে যাইনি। এই অজিত মুখার্জি হারবার জন্য জন্মায়নি। আমি সাগর রায়ের তিনখানা উপন্যাস পরপর ছেপে তাকে আমি জ্ঞানপীঠ পুরস্কার পাইয়ে দেবো। জ্ঞানপীঠ পুরস্কার নয় রে দিদি, জ্ঞানপীঠ পুরস্কার নয়। আমার টাকার কুমির দাদা টাকার জোরে সাগর রায়কে পাইয়ে দেবে অজ্ঞানপীঠ পুরস্কার। চরিত্রহীন আমি নয়, চরিত্রহীন তুমি। তাই একটা যুবতী মেয়েকে চাকরি দিয়ে তোমার অফিস ঘরে আটকে রেখেছো। একটা বেকার শিক্ষিত ছেলেকে ল্যাম্পিটেন্টের পোস্টে নিয়োগ করে তার হাতে তুলে দিয়েছো আগ্নেয় অস্ত্র। বেশ করেছি রে জানো। বি কেয়ারফুল সাগর রায়, ওই রকম বাজে কথা বললে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। কি করবে নিশিত? পুলিশকে খবর দেবে। পুলিশ তো মিস্টার মুখার্জির কেনা। রাজ্যের বড় বড় আমলারা মিস্টার মুখার্জির সব চেনা জানা আছে। ভাস্কর যে পুরস্কার পেয়েছে তার যে শ্রেষ্ঠ পুরস্কার আমি তোমার হাতে তুলে দেব। মুখার্জির বাবুর হাতে আপনার ওই পাণ্ডবগুলো তুলে দিন, ভালো করে একবার বাবু পড়ে দেখুন। ও শিওর পড়বেনই তো। আমার 3টে লেখার ছন্দ পড়ে উনি মনে মনে দ্বন্দ্ব অনুভব করবেন। উনি ঠিক করতে পারবেন না কোন লেখাটা তিনি আগে ছাপবেন। তারপর ভেবেই পাবেন না যে আপনার বই বিক্রির টাকাগুলো কোন দাড়ি পাল্লায় মাপবে। তুমি আমাকে আপনি বলছো কেন সঙ্গীতা? ভীষণ অন্যায় করেছিস দিদি, কারণ কিছুদিনের মধ্যেই তো ওর সঙ্গে সাগর বাবুর সেকেন্ড ম্যারেজ। হ্যাঁ হবে। আরে সে তো হবেই দাদা, তবে ম্যারেজ নয়,
গ্যারেজ। কোথায় হনিমুন করতে যাবি? কেন এই দুর্গাপুর ব্যারেজ? মিস্টার মুখার্জি, আপনার সামনে এইভাবে আমাকে অপমান করছে, আমি কিন্তু সহ্য করতে পারবো না। ওরা আমাকে চেনে না সাগর রায়। তোমার তিনখানা মেয়ে আজকে পেশে আমি পাঠিয়ে দেবো। দাও দাও তোমার লেখা 1 নম্বর উপন্যাসটা। এই নিন স্যার, এটার নাম নারী দেহ। অদ্ভুত না? এ তোমার নারী দেহ উপন্যাসের পর কি লিখেছো? এই যে এটার নাম অফুরন্ত যৌবন। ইউনিট ইউনিট। হ্যাঁ, তারপরেরটা? এটার নাম গোপন মিলন। জবাব নেই সাগর রায়, তোমার জবাব নেই। জবাব তো নেই মিস্টার মুখার্জি। খাতাগুলো একবার খুলে ভালো করে পড়ুন। এসে গিয়ে আমি পড়বো। না স্যার, এখানে একবার আপনি খুলে দেখে নিন। তোমার অশ্লীল কথাগুলো সবার সামনে পড়তে হবে ছাড়ুন। কি তোমার 3টে খাতার মধ্যে তো একটা অক্ষর লেখা নেই। এগুলো তো সাদা খাতা। খালি চোখে হয়তো দেখতে পাচ্ছেন না স্যার, বলি চশমা এনে দেবো? সাগর রায়, তাহলে শোনো মিস্টার মুখার্জি, ওই সাগর রায় আমার বন্ধুর দাদা। কি বললি? নিশ্চিত ঠিকই বলেছে। পাছে আপনার বোন যেন অন্য লেখকের সঙ্গে বিপদগামী না হয়, এবং আপনি যেন কোনো অশ্লীল লেখককে কোনো সমর্থন না করতে পারেন, সেইভাবে নিশ্চিত কায়দা করে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। সাগরদা, আমি না বুঝে শুনে অনেক কটু কথা আপনাকে বলেছে। আপনি আমাকে ক্ষমা করে দিন সাগরদা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমিও তো আপনার কাছে অনেক অভিনয় করেছি, তাই আপনি আমায় ক্ষমা করে দিন। কিন্তু আমি তোমাদের কাউকে ক্ষমা করব না। আজই প্রমাণই করে দেব আমি একা একা। আমি এখন নই, আমি অসহায় নই। আমারই ছোট ভাই, যাকে আমি তৈরি করেছি আমার হাতেরই খেলার পুতুল, এই কে আছিস? আপাতত তোমার কাছে আর কেউ নেই দাদা, তাই মদের বোতলটা আমি নিয়ে আসলাম। সমীর, আমি তোর নামে আমার অর্ধেক সম্পত্তি লিখে দেবো ভাই। তাই নাকি? তাহলে বলো এখন আমাকে কি করতে হবে? সাগরের সঙ্গীত আর এই পরনের ওপর তোকে লক্ষ্য রাখতে হবে। আমি পারবো না। কি তোর এত সাহস? হবেই তো। আজ থেকে যে তোমার হাতের খেলার পুতুল মানুষ হয়ে গেল। কি বলতে চাস তুই? এখনো সময় আছে দাদা, এখনো তোমার পাপের পথ থেকে তুমি ফিরে আসো। দিদিকে জামাইবাবুর কাছে ফিরিয়ে দাও। ওকে আমি লাথি মারবো শয়তান। তুমি যদি আমার দাদা না হতে অনেক আগে তোমাকে লাথি মারতে পারবে। তবে রে জানোয়ার। জানোয়ার আমি নয়, জানোয়ার তুমি। তাই তোমার সর্বাঙ্গে ছিটিয়ে দিয়ে গেলাম আমার সারা জীবনের ঘৃণার থুতকা। করে ডাকলে তোর মতন অনেক কুকুর আমার পায়ের তলায় এসে লুটিয়ে পড়বে। সবার
যে মেয়েটাকে আমি টাকার টনিক খাই 7 দিন আগে আমি রক্ষিতা বানিয়েছি, আগে তুই আমার বাগানে বাড়িতে নিয়ে যেতে পারবে? আরে চাচার সঙ্গে আমি সব কাজ করতে পারি বস। আর একটা কথা, বউটা পুরো বিশ্বাস হয়ে গেছে। এবার চাঁদ উঠবে অমাবস্যার শেষে, তাকে একটু চোখে চোখে রাখবে, দেখবে সে কেমন নাচতে পারে, কেমন গাইতে পারে। তোমরা পয়সা দিয়ে গানকে কেনো, মেজা ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে গানকে কেনো, মেজা ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে গানকে কেনো, মেজা ছাড়া কি তোমাদের আছে? তোমরা যে টাকাটা জোরে মারো, টাকাটা জোরে জীবনটা গো বাঁচে। একবার অন্যটা খুলো। হয়ে গেলে আশা, তুমি তোমার সামনে আমি আমার জীবন আমি নিজেকে শেষ করে টোস্ট করে মুরগিটা খেতে আমার ভালোই লাগলো। আমার মনের ছেলেটা একটু একটু করে কমে গেল। এইবার গঙ্গার বলা আমাকে যেতে হবে সেই ভাস্করের বাড়ি। ভাস্কর, ওরে ও ভাস্কর, কোথায় গেল ছেলেটা? ভাস্কর, ভাস্কর কোথায় গেল? কোথায় গেল ছেলেটা? এদিকে অমরের জন্মদিন অনুষ্ঠানের পার্টিতে যারা নিমন্ত্রিত এসেছিলেন তাদের তো খাওয়া দাওয়া মিটে গেছে অনেকক্ষণ আগে। তাহলে ভাস্কর এখন কোথায়, কি করছে? আপনার ছেলে তো বাড়িতে নেই মা। ভাস্কর বাড়িতে নেই? কোথায় গেছে? একাডেমি পুরস্কার পাওনা যে উপন্যাস চেপেছেন তা কি সেই প্রকাশক ভদ্রলোক কি বাড়ি পৌঁছে দিতে গেছেন। ভাস্করের কি ক্ষমতা ছিল যদি তুই তার পাশে দাঁড়িয়ে সব কাজে সাহায্য না করতিস? সে শুধু বাইরে ছুটে ছুটে বেরিয়েছে, আর তুই যে আমার ঘর সামলিয়েছিস মা। মা, হ্যাঁ,
তাই সকলের আড়ালে লুকিয়ে আমি ভগবানকে কি বলে জানিস, আমি যেন জন্ম জন্মান্তর সঙ্গীতার মতো পুত্রবধূ পাই রে। হ্যাঁ বৌমা, হ্যাঁ। মা, তুমি শুধু পুত্রবধূকে চাও, তোমার ছেলেকে চাও না বুঝি? অমর, আজ আমার জন্মদিন। আজকের দিনটা সব থেকে আমার কাছে ভিআইপি। আর আমি তোমার কোলের ছেলে, আর আমি থাকতে বৌদি তোমার কাছে এত বেশি আপন হয়ে গেল মা। ওরে বোকা ছেলে, মা পরের বউকে, নিজ ছেলের বউকে নিজের করে নিতে হয়, তাদেরকে পরের মেয়ে না মনে করে মনে করতে হয় নিজেরই মেয়ে। এখানে মা এখানে যত শাশুড়িরা আছেন, বৌমারা আছেন, তাদেরকে বলছি, যে সংসারে শাশুড়িরা ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে এবং ছেলের বউরা শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করে, সেই সংসারে শাশুড়ি বউয়ের ঝগড়া নিয়ে কোনো দিন অশান্তি হয় না, কোনো দিন না। শুনলে তো ঠাকুরপো, মা কেমন এত লোকের সামনে আমাকে ভালোবাসার কথা শুনিয়ে চলে গেল। তা তো বলবে, তুমি আসার পর থেকে মায়ের ভালোবাসা একেবারে যে ভাগ হয়ে গেছে। তোমার যখন বিয়ে হবে, মায়ের ভালোবাসা তখন আর একটা ভাগ হয়ে যাবে। তখন কি করবি ভাই? আমি বিয়েই করবো না। ও মা, তাই নাকি? কিন্তু কেন জানো ঠাকুরপো, শেষ পর্যন্ত এমন অবস্থার মাত্র তো আর কয়টা মাস বাকি আছে। শেষ পর্যন্ত এমন অবস্থা হবে, একবার ডাকলেই খাইব। সে তো তোমরা যতই বলো না বৌদি, বিয়ে আমি কিছুতেই করবোই না। যদি মায়ের কষ্ট হয়, তুমি যদি দেখে শুনে ভালো মেয়ে একটা পছন্দ করে দিতে পারো, আর দাদা যদি বলে এই অমর, আমি বলছি তোকে এই মেয়েকেই বিয়ে করতে হবে, তখন কি আমি অগ্রাহ্য করতে পারি? ওরে শয়তান, ভেতরে ভেতরে এত বুদ্ধি! দাঁড়াও, তোমার দাদা বাড়ি আসুক, তাকে আমি সব কথা খুলে বলবো। না বৌদি না, দাদাকে এ কথা বলো না, বলার সময় হলে বলো। তবে রে বিচ্ছু, দাঁড়া তোকে দেখাচ্ছি। বাপরে বাপ, কি বিচ্ছুইরা হয়েছে ছেলেটা। এরা আমাকে সবাই পাগল করে দেবে, যেমন দাদা তেমনি তার ভাই। উনি আবার কখন ফিরবে কে জানে। আমার বাবা ঘুম পেয়েছে, আমি এখানে একটু শুয়ে ঘুমিয়ে নিই। ঘুমিয়ে গেছে, ভাস্করের বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আমি এসেছি ভাস্করের জীবন থেকে ওই হরম যদি মেয়েটাকে সরিয়ে দিতে, ওই মেয়েটাকে শেষ করে দেবার আগে না, ওর যৌবনটাকে একে চেকে দেখবার জন্য ওকে নিয়ে যাবো আমার বাগানের বাড়িতে। এই ভাস্করে খুঁজে না পেয়ে ভাস্করের লেখারই কলম চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। কি যেন কথা বলছি বলে মনে হচ্ছে। আমি এবারে নিশি কুটুম্ব। কে কে আপনি? এত রাত্রি আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, জানতে পারবে, একটু পরেই জানতে পারবে কে আমি, কেন আমি, কি জন্যে আমি। আমি আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। আপনি চলে যান, চলে যান এখান থেকে, চলে যান বলছি। এই যাবো তো বটেই সুন্দরী, তবে এখন নয়, এই তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাবো। হ্যাঁ, তোমারই স্বামী ভাস্কর যেমন আমার মান সম্মান ধুলোয় মিশে দিয়েছে, চরম সর্বনাশ করেছে, আর তেমনি আমি তোমাকে তোর জীবন থেকে আমি মুছে দেবো। তোমাকে হারিয়ে ভাস্কর পাগল হয়ে যাবে,
সেই আনন্দে হাসতে হাসতে আমি তোমার যৌবনটা ভোগ করবো। না না চলে যাবে, চলে যান বলছি, চলে যান বলছি। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি। আমি কিন্তু সবাইকে ডাকবো। মা, অমর, তুমি শিগগির ছুটে এসো। কি হলো? কি হলো? এমন চিৎকার করছো কেন? কি হলো? দেখো না, এই শয়তানটা আমাকে তুলে নিয়ে এবার ভয় দেখাচ্ছে। কে রে তুই? কোথায় পেলি এত সাহস যে আমার বাড়ি থেকে আমার সতীলক্ষ্মী বৌমাকে তুলে নিয়ে যাবি? সতী লক্ষ্মী না বুড়ি, ওই সতী লক্ষ্মী বউটার আসল পরিচয় তোমরা কেউ জানো না। কারণ ভাস্কর তোমাদের কাছে ওর আসল পরিচয় দেয়নি। কি বললে? হ্যাঁ, ভাস্কর ওর আসল পরিচয় দেয়নি? বৌমা, বৌমা, আমি এসব কি শুনছি মা? আমার যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মা, আপনি শান্ত হন মা, আপনি শান্ত হন। আমি আপনার হাত দিয়ে মালিশ করে দিচ্ছি মা। মাগো মা, ওর কথা আপনি একদম বিশ্বাস করবেন না। আপনার ছেলে আসুক, তাকে আপনি সব বলবেন। ছেলে আসার আগে আমার মুখ থেকে শুনে নাও, ভাস্করের আসল বউ সঙ্গীতা, তার সঙ্গে ভাস্করের ডিভোর্স হয়ে গেছে। এই সঙ্গীতা নয়, এই আসল পরিচয় এই দেহ পোষায়নি একটা গণিকা। তুমি ভাস্করের আসল বউ নও, তুমি কণিকা, তুমি দেহ পোষায়নি, তোমার নাম গঙ্গা। তুমি আর ভাস্করের মিথ্যা কথা বলে আমার সাথে অভিনয় করেছ। অভিনয় তুমি চলে যাও। আমাকে তুমি ছবে না, আমাকে তুমি ছবে না। আমি চললাম। ভাস্কর, শেষ পর্যন্ত আমার সঙ্গে তুই অভিনয় করলি বাবা। শেষ পর্যন্ত আমার সঙ্গে তুই অভিনয় করলি। আমি চললাম, আমি চললাম। ভাস্করের জীবন থেকে একজনকে সরিয়ে দিলাম। চোখের সামনে একজন মানুষকে খুন করে হাসতে তো লজ্জা করছে না? তুই কি মানুষ নাকি একটা কুত্তা? আমি ক্যাপা কুকুর? তাহলে দেখ এই ক্যাপা কুকুর কি করে তোর ওই যৌবনের হাড়ি আমাকে বাঁচা। আমার হাত থেকে কেউ উদ্ধার করতে পারবে না। এ আসবে, আমি তাকে গুলি করে মারবো। কি হয়েছে, কি হয়েছে বৌদি? এই জানোয়ার, এই জানোয়ার আমাকে। আরে শুয়োরের বাচ্চা, যদি ভালো যাস তো তাহলে আমার বৌদিকে একে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এই শুয়োরের বাচ্চা, এক পায়ে গেলেই তোকে আমি খতম করে দেবো। করে যাও বলছি। এই পুরোহিত অমর বেঁচে থাকতে তুই এই দেবী প্রতিমাকে এই মন্দির থেকে কখনো ছিনিয়ে নিয়ে যেতে পারবি না। কখনো ছিনিয়ে নিয়ে যেতে পারবি না। আমার তুমি সরে যাও, সরে যাও। আমার ওই জানোয়ারটা তোমাকে খুন করতে পারে। আমার জন্য দেবী মা মরেছে, আমার জন্য তুমিও প্রাণ দেবে। না হয় না, হয় না, হতে পারে না। এই জানোয়ারটার জন্য আমার মা মারা গেছে, তার এরপরেও কি আমি চুপ করে থাকবো বৌদি? এই জানোয়ারটাকে আমি
ভাস্করের মা মূল্য ভাইটা কালে প্রাণ হারালো, ভাস্করের বউটা অজ্ঞান হয়ে গেছে। ওকে আমি তুলে নিয়ে যাবো আমার বাগান বাড়িতে। এই কি দুরন্ত যৌবন বউটা, ওকে আমি তুলে নিয়ে গিয়ে কে যেন এইদিকে আসছে। আমি যদি ধরা পড়ে যাই, ভাস্করের বউটাকে আমি নিয়ে যেতে পারলাম না, আমি এখান থেকে পলাই। ভাস্করের জীবন থেকে ওর মা ভাইকে সরিয়ে দিয়ে ওর উপর লেখার হাতটা আমি কেটে দিয়ে গেলাম। এদিন আমাকে জুতো ছুঁড়ে মেরেছিল, তার প্রতিশোধ আজ আমি নিয়ে গেলাম। কি হলো? কেউ কোনো সাড়া দিচ্ছে না কেন? কেউ বুঝতে পারছে না কেন? আচ্ছা আচ্ছা, তোমরা কি কেউ বুঝতে পারছো না? মা আমাদের চিরকালের জন্য চলে গেছে। অমর, ও অমর, তুই একবার আমাকে দাদা বলে ডাকতে ভাই, একবার তুই আমাকে দাদা বলে ডাক। সব শেষ হয়ে গেল সঙ্গীতা, সব শেষ হয়ে গেল। বাবার মাটা মারা গেল, ভাইটা আমার অকালে প্রাণ হারালো। এবার বলো বলো সঙ্গীতা, বলো এবার আমি কি নিয়ে থাকবো, তুমি বলো। কোন জানোয়ারে ঘটনা ঘটিয়ে গেছে সেটা তো আমি জানি, কিন্তু আমি তো সাহিত্যিক, লেখক। আমি আমার এই মনে যে প্রতিহিংসার কোনো স্পৃহা থাকতে নেই, এই হৃদয়ে প্রতিহিংসার যে কোনো স্পন্দন নেই সঙ্গীতা। তাই মরা মা আর মরা ভাই সৎকার করে তাদের অবচেতন মনের অজস্র স্মৃতি বুকে নিয়ে চলো সঙ্গীতা, আজ আমার মরা মা আর আমার মরা ভাইয়ের সৎকার করে আবার আমরা আমাদের গ্রামের বাড়িতে ফিরে যাই। এই তো জীবন, হিংসা বিবাদ চিতাতেই সব চিতাতেই সব এই তো জীবন, হিংসা বিবাদ চিতাতেই সব চিতাতেই সব এই তো জীবন।
প্রতিহিংসায় অন্ধ অজিত মুখার্জিকে তোরা কেউ ধরতে পারবি না। অনেকখানি রাস্তা তো আমার পিছনে পিছনে ছুটলি, কিন্তু ধরতে পারলি কি? পারবি না, কি করে ধরবি? আমি তো ওই ঝোপের আড়ালে লুকিয়েছিলাম। আপাতত এখান থেকে গিয়ে ওই ভাস্করের গ্রামে বাড়ির আশেপাশে আমি লুকিয়ে থাকবো, কারণ আমার ধারণা ভাস্কর শহর ছেড়ে খুব তাড়াতাড়ি গ্রামে ফিরে আসবে। ভাস্করের মৃত্যুর পরেই সেই সব আমার প্রতিহিংসারই খেলা। খেলেছো এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছো এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছো প্রলয় সৃষ্টি তব প্রতুল খেলা নিরুজনে প্রভু নিরুজনে খেলেছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছো। আজ তুমি আমায় গঙ্গা বলে ডাকলে কেন? সব ময়লা ধুয়ে দিয়েছো বলে তোমায় আমার অবচেতন মনে সঙ্গীত শব্দটিকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। তাই তুমি যেমন আমার সাহিত্য সৃষ্টিতে প্রেরণা দিয়েছো, তেমনি আমার মায়ের অকাল মৃত্যুতে তুমি কেঁদেছো, ভাইয়ের মৃত্যুতে তুমি তোমার চোখের জল ফেলেছো, কিন্তু আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি গঙ্গা। পৃথিবীকে আমি কিছুই দিতে পারিনি গঙ্গা। বাতাস বলছে ফুলকে আমি কি দিয়েছি? কি বললে? টুকরো খাটে চন্দন কাঠ ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে বলছে কি দিয়েছি আমি এক পূজারিনীকে। তুমি এসব কথা তোমার সাহিত্যের পাতায় পাতায়। আমার সাহিত্যের পাতায় পাতায়? আচ্ছা আচ্ছা, আমি কি আমার সাহিত্যের প্রতিটি পাতায় পাতায় এইসব কথাগুলো লিখেছি? সাহিত্যি সৃষ্টি তার সৃষ্টির ধ্যানে বিভোর হতে পারলি, আর তার নতুন সৃষ্টির ধ্যানে বিভোর হতে পারত। কিন্তু তুমি জানো না, তুমি জানো না লেখক, তুমি জানো না, তুমি আমার স্মৃতিতে একটু সিঁদুরে পড়ে দিয়ে আমার নারী জন্ম তুমি সার্থক করে তুলেছ। না না গঙ্গা, না, তোমার নারী জন্ম যে এখনো সার্থক হয়নি। আমার বাবা বলেছে, মূর্খ ভাস্কর, তুই পুরুষ হয়ে প্রকৃতিকে ঠকিয়েছিস। তাই আমি চাই তুমি আমার সন্তানের মা হবে। আপত্তি করো না গঙ্গা, তুমি তো আমার গঙ্গা। এই যে আমার মায়ের আদেশ, যে মা এতদিন আমাদের সংসারে হিমালয় পর্বত সম হয়েছিল, কিন্তু গঙ্গা যদি কখনো কোনোদিন ওই হিমালয় থেকে মাটিতে ঝরে পড়ে, আমি মূর্খ ঐরাবতের মতো গঙ্গার বেগে ভেসে না গিয়ে শিবের মতো তোমাকে আমি আমার জটায় লুকিয়ে রাখবো। কিন্তু সমাজে
ভোগেরাজ, যদি সেই লুকানো গঙ্গাকে দুর্ভাগ্যে পাতালে টেনে নিয়ে যায়, আমি পাতালে গিয়ে কপিল মুনির আশ্রম হয়ে যাব। আমার এই কপালে কি সেই সুখ জড়িয়েছে? আমার আমার ভালোবাসার মন্দাকিনী, আমার বেরুনার ভগবতী, আমার নতুন জীবনের গঙ্গা সংজ্ঞা, তুমি চিরকাল আমার এই হৃদয়ে বইবে বইবে আর বইবে। তোমার স্ত্রী সঙ্গীতা যে আজ তোমার সঙ্গে নতুন করে কথা কইবে। আপনি আপনি কোথা থেকে আসছেন? কেনই বা এসেছেন? আপনাকে তো আমি চিনি না। আমি জানি যে অপরাধ আমি করেছি তাতে না চেনাই উচিত, তবু তবু আমি তো তোমার স্ত্রী। আপনি বোধহয় ভুল ঠিকানায় এসে পড়েছেন। আপনি বোধহয় ভুল জায়গায় এসে পড়েছেন। সাতমহলার অট্টালিকার মহারানী, এই প্রাচীনপন্থী সামান্য একজন গাইয়া লেখককে আপনি স্বামী বলে আমাকে অপমান করতে চাইছেন। যান যান যান, আপনি এখান থেকে চলে যান। যাবো বলে তো আমি আসিনি গো। জীবনের কিছু কিছু দৃশ্য বড়ই রহস্যময়, তাই না? জীবন নাটকের নাট্যকার বিধাতা পুরুষ অনিবার্য কারণে আপনাকে আমাকে খুব কাছে এনে দিয়েছিল, কিন্তু তখন আমরা কেউ কাউকে চিনতেও পারিনি আর জানতেও পারিনি। সঙ্গীতা, আজ তুমি আমাকে আপনি বলে কথা বলছো? বলতে বাধ্য, কারণ ও আর সঙ্গীত নয়, ও আমার স্ত্রী গঙ্গা। দেখবেন যেন সংজ্ঞা হারিয়ে ফেলবেন না। গঙ্গা, তুমি মনে রেখো আমি ওর ধর্মপত্নী। ধর্মপত্নীর পায়ে ধুলো নেব? চুপ কর গলিকা কোথাকার। আমাকে অপমান করার অধিকার তুই কোথায় পেলি? এখনো বুঝি তুমি বুঝতে পারোনি আমি কোথায় অধিকার পেয়েছি? তাহলে দেখো, তাকাও তাকাও আমার দিকে, দেখো আমি সিঁদুরের অধিকারে। ও সিঁদুর তো মিথ্যে সিঁদুর, ও সিঁদুরের কোনো মূল্য নেই। যে হিন্দু নারী বিয়ের পরে সিঁদুর পড়ে না, তার সমতুল্য পৃথিবীতে কেউ নেই। আমি এই সিঁদুরের কোনো মূল্য নেই, একদম বলবে না। তাহলে জবাব দাও, কুসুন্দিকার আগেই পর কোনে শিখতে সিঁদুর পরিয়ে দেয় কেন? কেন মন্ত্রোচ্চারণের সাথে সাথে কোন দম্পতিকে স্বামী স্ত্রী বলা হয় না? তুমি বোধহয় জানো না, তুমি বোধহয় জানো না যে কোনো পুরুষ কোনো নারী সিঁদুর পরিয়ে না দিলে সেই হয় তার স্বামী। ছি 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 ছি, এই ব্যাপারটা কেন আমি আগে বুঝিনি? না না, আমার পক্ষে সঙ্গীতাকে মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। তাছাড়া ও তো আমাকে এতদিন স্বামী বলে মানেনি। আমি মালিনীর মতো বসে বসে রাতে পর রাত থেকে ওর লেখার আমি প্রেরণা জুগিয়েছি, সেই কথাকে এই ভদ্র মহিলা শোনেননি। আমি যদি জোর হাত করি তোমার কাছে আমার স্বামীকে ভিক্ষে চাই, তুমি কি আমায় ভিক্ষে দেবে না? যে স্থান শূন্য হয়ে গেছি সে স্থান আর কোনোদিন পূর্ণ হবে না। চূর্ণ হয়ে গেছে, আমার অহংকার চূর্ণ হয়ে গেছে। তাই তো এই দেখো আমি সিঁদুর কৌটো সঙ্গে করে এনেছি। দাও, আমাকে তুমি সিঁদুর পরিয়ে দাও, সিঁদুর পরিয়ে দাও। জামাই বাবু, আজ আমিও বলছি আপনি আমার দিদির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিন। নিশ্চিত তুমিও? হ্যাঁ, কিন্তু কিন্তু নিশ্চিত তোমরা কি পারবে আবার আবার ভাইয়ের জীবনটাকে ফিরিয়ে দিতে? তোমরা কি পারবে আমার মরা মাকে আবার ফিরিয়ে এনে দিতে? জামাই বাবু, আচ্ছা, আপনারা কি কেউ পারবেন সেই নির্মম নিষ্ঠুর অজিত মুখার্জিকে কঠিন শাস্তি দিতে?
সেই অত্যাচারী অমানুষ অমিত মুখার্জিকে, সেই অত্যাচারী অজিত মুখার্জিকে আমি অ্যারেস্ট করেছি কিছুক্ষণ আগে। সাগর বাবু, যে আপনাকে গুলি করে মারার জন্য আপনাদের পাশের গ্রামে লুকিয়েছিল, আমি তাকে অ্যারেস্ট করেছি। সেই জানোয়ারটার ফাঁসি হওয়া দরকার। সাগর বাবু, আপনি? আমার নাম সাগর রায়। আমি নিশিতের সাহায্যে অশ্লীল লেখকের ছদ্মবেশে দেশের শত্রু, সমাজের শত্রু সেই অজিত মুখার্জির সমস্ত পাপ কাজ আমি ধরে ফেলেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার একটা অনুরোধ রাখতে হবে ভাস্কর বাবু। বলুন। অনুশোচনায় ক্লান্ত সঙ্গীতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে ওকে আপনার স্ত্রী বলে মেনে নিতে হবে ভাস্কর না, এ হয় না। জামাই বাবু, আপনি আমাদের অনুরোধ রাখুন। আপনি আমার দিদিকে তার ভুল শুধরে নেওয়ার একবার সুযোগ দিন। গঙ্গা, একমাত্র তুই পারিস আমার সম্মান ফিরিয়ে দিতে। তাই তো আমি তোর সামনে নতজন হয়ে একজনে যেতে আমি ভিক্ষে পারবি না বল, যে ভালোবাসা দিয়ে আমার স্বামীকে তুই ভালোবেসেছিস, তুই সেই ভালোবাসা আর আমার স্বামীকে ফিরিয়ে দিতে বললে বল না, তোর ভালোবাসার মানুষটাকে বল না আমাকে একটুখানি সিঁদুর ভিক্ষে দিতে, একটুখানি। তা হতে পারে না। একটা আকাশে কখনো দুটো চাঁদ থাকতে পারে না। একটা আকাশে দুটো চাঁদ থাকতে না পারলেও দুরকম চাঁদ তো থাকতে পারে লেখক। তুমি কি বললে গঙ্গা? দুরকম চাঁদ? হ্যাঁ গো লেখক, হ্যাঁ। ফেনকে ফোটা জ্যোৎস্না রাতি ধবধবে আকাশের বুকে, সেই প্রেমনিতার দিক চক্রাবালে পশ্চিম আকাশে দেখা যায় দ্বিতীয় তিথির এক ফালি চাঁদ। আমি সেই দ্বিতীয় চাঁদের মতো আমি সেই পশ্চিম আকাশে হারিয়ে যাব বাবু। গঙ্গার আজ হঠাৎ টান লেগেছে গো বাবু, হঠাৎ টান লেগেছে। তাই তো সে কোনো মহাকষ্টের দিকে উড়ে যাবে। তুই গঙ্গার মতোই পবিত্র। না না, আপনারা কেউ গঙ্গাকে ওইসব কথা বলবেন না। গঙ্গাকে আমি আমার জীবন থেকে হারাতে পারবো না। গঙ্গা যে আমার প্রেরণা। কথা তুমি বলো না, বলবো। আমি সারাটা জীবন ধরে ওই একটি কথাই বলবো। আমি আমার নতুন সাহিত্যের পাতায় পাতায় লিখবো, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না গঙ্গা, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি ওকে বোঝাও। কি হলো গো বাবু? কান্নায় ভেঙে পড়লে একদম চলবে না, দেওয়ালা করলে কিন্তু একদম চলবে না বাবু। অনেক মাসের অনেক ভাড়া পড়ে আছে। আমি বাবু বেশি দিন ধারে কারবার একদম করি না। ধার করা ভাতারের সোহাগ থেকে পাচ্ছি না। মাননীয় দর্শকবৃন্দ, আমার মা বোনেরা, আপনারা আমাকে ক্ষমা করবেন। ওই সঙ্গীতা দিদির জীবনে তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য আমি আগের জীবনে ফিরে গিয়েছিলাম। আপনারা তো এখানে সেই যাত্রাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন। আপনারা বলুন না মা বোনেরা, আপনারা সবাই বলুন না, চুপ করে বসে না থেকে বলুন আমার কি করা উচিত। আপনারা বলুন। এই যে বাবু,
এই যে বাবু দেওয়ালা না করি কমসে কম তোমার বই সিঁদুরতে একটু সিঁদুর পরিয়ে দাও। গঙ্গা গঙ্গা দেখো বাবু, ধানাই ফানাই একদম চলবে না বাবু, একদম চলবে না। এই নাও তোমার বইয়ের নিয়ে আসা সিঁদুরের কৌটা, নাও নাও বলছি নাও। আর এই কৌটা থেকে সিঁদুর নিয়ে তোমার বইয়ের সিঁথিতে পরিয়ে দিয়ে প্রমাণ করে দাও, কোনো পুরুষ নারী সিঁথিতে সিঁদুর পরিয়ে না দিলে সে কখনো তার স্বামী হতে পারে না। মাননীয় দর্শকবৃন্দ এবং আমার মা বোনেরা, নাট্যকর নির্দেশক শ্রী ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় কিছুক্ষণের জন্য নাটকের এই দৃশ্যটিকে এখানে স্থির করে দিয়েছেন। এখন আমি ভৈরব গঙ্গোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে জানতে চাইছি, সাহিত্যিক ভাস্কর ব্যানার্জি সঙ্গীতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে কি আবার স্থির মর্যাদা দেবে, নাকি অন্ধকার থেকে আলোর পথে ফেরা ওই গঙ্গার স্মৃতিতে নতুন করে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে স্ত্রী বলে মেনে নেবে? নাট্যকার ভৈরব গঙ্গোপাধ্যায় এই পালাটিকে 1431 সালে লিখলে তিনি হয়তো এই সিঁদুর আমাকে দিয়ে গঙ্গার স্মৃতিতে পরিয়ে দিয়ে তাকে আমার স্ত্রীর মর্যাদা নিতে বাধ্য করাতেন। কিন্তু এই পালা তো নাট্যকার 1400 সালে লিখেছেন, তাই তিনি আমাকে দিয়ে বলালেন, গঙ্গা তুমি 1400 সালের বঞ্চনার আবর্জনা, তুমি ঢেউয়ে ঢেউয়ে ফিরে ফিরে চলে যাও, তুমি স্রোতে স্রোতে ভেসে আমি তোমাদের ব্যথা বেদনা বুকে নিয়ে আমি ওই আলোর মোহনার দিকে আমি বয়ে যাই, গঙ্গা বয়ে যাই। বিস্তীর্ণ দুচারে অসংখ্য মানুষের